এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। নিজের বেস্ট ফ্রেন্ডের বাসর ঘরে তার বদলে বধূ বেশে জড়সড় হয়ে বসে আছি আমি। আজ এখানে যার বধূ বেশে থাকার কথা ছিল তার পরিবর্তে আমি বসে আছি। আমি সানাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষার্থী। আজ আমার বেস্ট ফ্রেন্ড ওরফে আমার খালাতো বোন ছোঁয়ার বিয়ে ছিল। টানা 3.5 বছরের প্রেমের সম্পর্কটা আজ বিবাহ নামক সম্পর্কে রূপান্তরিত হতে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে ভাগ্যের অদ্ভুত খেলায় ছোঁয়ার বদলে অন্তিমা হাসানের সাথে স্বামী স্ত্রী নামক পবিত্র বন্ধনে বাধা পড়ে গিয়েছি আমি। অন্তিমা হাসান এই নামটার সাথে অনেক অনুভূতি জড়িয়ে আছে আমার। জীবনে প্রথমবার কারো প্রেমে পড়েছিলাম, এটা যদি কেউ জানতে চায় আমি বলবো আমি অন্তিমা হাসানের প্রেমে পড়েছিলাম। আমার কিশোরী হৃদয়ে প্রথমবার যাকে দেখে ভালোবাসার সূক্ষ্ম অনুভূতি সঞ্চার হয়েছিল সে হলো অন্তিমা হাসান। তখন অবশ্য জানতাম না এই মানুষটা আমার বোন, আমার বেস্ট ফ্রেন্ডের প্রেমিক। যেদিন সেই কথাটা জানতে পেরেছিলাম সেই দিন তৎক্ষণাৎ সরে এসেছিলাম আমি। নিজের ভেতরেই দাফন দিয়েছিলাম তাকে নিয়ে ঘেরা সব অনুভূতিগুলোকে। তবে আমার বেহায়া মন তাকে ভালোবাসা বন্ধ করতে পারেনি। তাকে পাবে না জেনেও আড়াল থেকে অকারণেই ভালোবেসে গিয়েছি। কিন্তু আজকের এই পরিস্থিতিটা চাইনি আমি। ঘড়ির কাঁটা এখন রাত 2টো বাজে। তবে ঘরে আসেন সেই কাঙ্ক্ষিত মানুষটি। সানাত আজ বড্ড ক্লান্ত, দু চোখ বুজে আসতে চাইছে। বসে বসে এক নাগাড়ে মনে করতে থাকে আজকের পুরো ঘটনাটা। আজ সকাল থেকে মির্জা বাড়িতে প্রচন্ড কাজের ব্যস্ততা। ব্যস্ত হবে না আই বা কেন? আরহাম মির্জার একমাত্র মেয়ে ছোঁয়ার বিয়ে বলে কথা। বেশ ধুমধামের সাথে বিয়ে দিচ্ছেন তিনি। সারা বাড়ি আত্মীয় স্বজন মেহমানে ভরপুর। সানাত সেই ভোরে উঠে হাতে হাতে কাজ করে যাচ্ছে। এই বিয়েতে তার উপরে কম ধকল যাচ্ছে না। সানাত চোখে মুখে পানি দিয়ে আবারও কাজে লেগে পড়ল। জন্মের পরেই মা মরে যাওয়ায় সানাত বড় হয়েছে তার খালার কাছে। বাবার বাড়ি খালার বাড়ি দুটো মিলিয়ে সানাতের বড় হয়ে ওঠা। এখানে সে পাকাপাকি ভাবে ভার্সিটির অ্যাডমিশন টেস্টের সময় এসেছে। এর আগে বেড়াতে আসতো। দুপুর 12টা সানাত, ছোঁয়া, তাদের আরো কিছু বান্ধবী কাজিনরা পার্লারে সাজতে এসেছিল। সবার সাজ কমপ্লিট হয়ে গেছে। তাদের নিয়ে যাওয়ার জন্য একটা হাইজ এসেছে। সবাই উঠে গেলেও ছোঁয়ার সাজ এখনো শেষ হয়নি। টানা 45 মিনিট ধরে সবাই অপেক্ষা করছে। ছোঁয়া তাদের পাশের পার্লারে সাজতে গিয়েছে। সানাত আর অপেক্ষা না করে ছোঁয়াকে কল করলো। দুবার রিং হতে পাশ থেকে রিসিভ করলো ছোঁয়া। হ্যালো ছোঁয়া। হ্যাঁ বল সানাত। কিরে আর কতক্ষণ লাগবে তোর? আমরা সবাই সেই কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। মামারি ফোন দিয়ে তাড়া দিচ্ছে, বরযাত্রী রওনা দিয়েছে, তাড়াতাড়ি কর। সানাত, আমার সাজ কমপ্লিট হতে এখনো মিনিট 25 লাগবে। কি বলছিস তুই? হ্যাঁ রে, তুই বরং এক কাজ কর, তুই ওদের সবাইকে পাঠিয়ে দে। তারপর সাজ শেষ হলে আমি আর তুই একসাথে চলে যাব। না হলে সবার দেরি হলে বাসায় সবাই খেপে যাবে। কিন্তু কোনো কিন্তু নয়, যা বলছি তাই কর। আচ্ছা। আর হ্যাঁ শোন, বল। আমার জন্য একটু কষ্ট করে ফার্মেসি থেকে গ্যাস্ট্রিকের এক পাতা ট্যাবলেট এনে দে। অনেকক্ষণ কিছু খাইনি, তাই বমি বমি পাচ্ছে। আচ্ছা তুই একটু তাড়াতাড়ি কর। আচ্ছা। সানাত ফোন কেটে ওদেরকে সব বুঝিয়ে বলে বাড়ি পাঠিয়ে দিল। তারপর নিজে ছুটলো ফার্মেসিতে ঔষধ কিনতে। ফোন অন করে দেখলো দুপুর 1টা বেজে 10 মিনিট, অথচ ছোঁয়ার কোনো পাত্তাই নেই। সানাত 8 বার কল করে ফেলেছে, কিন্তু রিং হয়ে গিয়ে কেটে যাচ্ছে বারবার। সানাত এবার আর ধৈর্য ধরে রাখতে পারল না। সে ছোঁয়ার পার্লারে গেল। পার্লারে পৌঁছতে সে কোথাও ছোঁয়াকে দেখতে পেল না। সানাতকে দেখে পার্লারের একজন মেয়ে এসে জিজ্ঞেস করল, আপু আপনি এখানে কিছু চাই? হ্যাঁ, আজকে একজন কনে এসেছিল সাজতে, সে কোথায়? সে তো প্রায় ঘন্টাখানেক আগে চলে গেছে। সানাত থমকে গেল। চলে গেছে মানে? হ্যাঁ, ওনার স্বাস্থ্য সেই অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই চলে গেছে। কেন, কোনো সমস্যা হয়েছে? সানাত নিজেকে কোনো রকম সামলিয়ে বলল, না না, কোনো সমস্যা হয়নি। বলেই সেখান থেকে সে বেরিয়ে এলো। আবারও ফোন লাগালো ছোঁয়ার কানে।
তবে এবার রিসিভ করেনি। সানাতের মনে হঠাৎ করে এক অজানা ভয় ঢুকে যায়। রীতিমতো ঘামছে সে। তার ভাবনার মাঝে হঠাৎ একটা নোটিফিকেশন এলো। সানাত নোটিফিকেশন চেক করে নিলেই দেখলো ছোঁয়ার মেসেজ। সানাত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মেসেজটা ওপেন করতে সে স্তব্ধ হয়ে গেল। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে সে। ছোঁয়া মেসেজ লিখেছে, সানাত, এই বিয়েটা আমি করতে পারবো না। আমি আমার এক্স রেহানের সাথে পালাচ্ছি। তুই তো জানিস আমি বরাবরই হাই ক্লাস লাইফস্টাইল লিড করতে চেয়েছি, আর সেজন্য রেহান একদম পারফেক্ট। দেখ, আমি বলছি না যে অন্তিম পারফেক্ট না। অন্তিম যথেষ্ট ক্লাসি ফ্যামিলির ছেলে, কিন্তু ও বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরে গা ছাড়া ভাব নিয়ে চলে। কেরিয়ারে কোনো ঠিক ঠিকানা নেই, তার উপর আবারও শিক্ষকতা করতে চায়। এসবই আমার পোষাবে না। আর অন্তিমের সাথে রিলেশন নিয়ে আমি অতটা সিরিয়াস ছিলাম না। রিলেশন করলেই যে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। তাই আমি রোহানের সাথে চলে যাচ্ছি। ও আমাকে নিয়ে কানাডা চলে যাবে, আর তারপর সেখানে আমরা হ্যাপি লাইফ লিড করব। জানি তুই আমাকে খুব সেলফিশ ভাববে, বাট আমার কিছুই করার নেই। আমার কাছে আমার ড্রিমটাই আগে। প্লিজ তুই ওদিকে সবটা সামনে নিস। সানাত নিষ্প্রাণ দৃষ্টিতে হাতের ফোনটার দিকে তাকিয়ে আছে। সে কি জবাব দেবে সবাইকে? তার উপরে ভরসা করেই সবাই ছোঁয়ার দায়িত্ব দিয়েছিল তার কাছে, কিন্তু সে ব্যর্থ। সানাত জানতো ছোঁয়ার চাওয়া পাওয়া অনেক উপরে। সে আত্মকেন্দ্রিক, তবে এতটা স্বার্থপর সে এটা জানতো না। নিজের স্বার্থ হাসিলের জন্য সবাইকে এত বড় ধোঁকা দিল। একবারও বিবেকে বাঁধলো না। নিজের বাবা মা, এমনকি অন্তিম কারো কথাই ভাবলো না। আচ্ছা, আজকের এই সত্যিটা যখন অন্তিম জানবে, কি হবে তার? ছেলেটা যে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এই খাঁটি ভালোবাসা ছোঁয়ার কাছে ক টাকার জন্য ফিকে পড়ে গেল। সানাত বাসায় ফিরে বরযাত্রী এসে পৌঁছেছে অনেকক্ষণ। ইতিমধ্যে তারা কনের জন্য তাড়া দেওয়া শুরু করে দিয়েছে। সানাত ড্রয়িং রুমে প্রবেশ করে দেখে সবাই বসে আছে। ঘড়ির কাঁটায় তখন 2:47। সানাতকে দেখেই ছোঁয়ার বাবা, অর্থাৎ সানাতের খালু আরহাম মির্জা এবং তার খালা রাবেয়া এসে সামনে দাঁড়ায়। আরহাম মির্জা ঠান্ডা গলায় গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি একা কেন? ছোঁয়া কোথায়? কটা বাজে খেয়াল করেছ? সানাত কাঁপছে। সে বরাবরই তার খালুকে বেশ ভয় পায়। কি জবাব দেবে সে তাকে? চুপ করে দাঁড়িয়ে আছো যেন কিছু জিজ্ঞাসা করছি, বলো ছোঁয়া কোথায়? খালু, ছোঁয়াকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? ছোঁয়া পালিয়েছে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই কষি এক থাপ্পড় পড়লো সানাতের গালে। সানাত গালে হাত চেপে দৃষ্টি ফ্লোরে রেখে দাঁড়িয়ে রইল। তারপর ছোঁয়ার পাঠানো মেসেজটা সবাইকে দেখালো। এই ঘটনা ছোঁয়ার মা রাবেয়া কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়েছে। এরপর আর এই ঘটনা 5 কান হতে সময় নিল না। বরযাত্রী এই ঘটনা শুনে চরম ক্ষেপে আছে। তাদের একটাই কথা, তারা কিছুতেই বউ ছাড়া যাবে না। তাদের মান সম্মান আছে। এভাবে বউ ছাড়া ফিরে গেলে সমাজে মুখ দেখাতে পারবে না। তাই মান সম্মান বাঁচাতে আচমকা অন্তিমের বাবা ওয়ালিদ আহসান ছেলের জন্য সানাতের হাত ছেড়ে বসে। আরহাম মির্জাও না করেনি, রাজি হয়ে যান। সানাত যেন এক ঘোরের মধ্যে ছিল। সে বুঝেই উঠতে পারছিল না তার জীবনে কি হচ্ছে। সানাত জানতো অন্তিম মরে গেলেও এই বিয়েতে মত দেবে না। তবে সানাতকে চরম অবাক করে দিয়ে অন্তিম রাজি হয়ে যায় বিয়েতে। আর তারপরই আসরে আজান পর 3 লক্ষ টাকা কাবিনী করে 3 বার কবুল বলে সে হয়ে যায় অন্তিম আহসানের বিবাহিতা স্ত্রী। তারা কেউই জানে না এই অনির্ধারিত বিয়ের ভবিষ্যৎ। আচমকা পুরো মুখে পানি পড়তে থরফরিয়ে উঠে বসলো সানাত। হঠাৎ পানি ছুঁড়ে মারতে সানাতের নাকে কানেও পানি গেছে। শাড়িটাও বেশ খানিক ভিজে গেছে। ঘুমের রেশ ঠিক মতো না কাটলেও চোখ মুখ কুচকে সামনে তাকাতে অন্তিমকে দেখেই থমকালো সে। তার সামনে অন্তিম একটা ফাঁকা গ্লাস নিয়ে চল শক্ত করে দাঁড়িয়ে আছে। সানাত কিছু বলার আগে অন্তিম সানাতের হাত ধরে টেনে বিছানা থেকে নামিয়ে ধাক্কা মারতে সানাত ছিটকে ফ্লোরে পড়ল। ও তারপর অন্তিম চেঁচিয়ে উঠে বলে উঠল, কোন সাহসে আমার বেডে শুয়েছো? বিয়ে করেছি বলে কি সব কিনে নিয়েছো ভাবছো? নাকি ভাবছো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি? যদি তাই ভেবে থাকো তাহলে শুনে নাও,
তোমাদের মতো থার্ড ক্লাস মেয়েদের আর যাই হোক ভালোবাসা যায় না। সানাত আহত দৃষ্টিতে তাকালো অন্তিমের দিকে। অন্তিম আবারও বলতে লাগলো, কি ভেবেছিলে তুমি আর তোমার বেস্ট ফ্রেন্ড বড় লোকের ছেলের সাথে টাইম পাস করে কেটে পড়বে? অবশ্য তোমাদের মতো মেয়েরা তো এইসবই পারে, বড় লোক ছেলেদের নিজের কথা আর রূপের জালে ফাঁসাতে। এই একটা কাজেই তোমরা পারফেক্ট। তোমরা শুধু টাকা চেনো। ভুল ভাবছেন আপনি। একদম চুপ। কিচ্ছু ভুল ভাবছি না, যা ভাবছি একদম ঠিক ভাবছি। তোমার সো কল্ড বেস্ট ফ্রেন্ডকে যে তুমি পালাতে হেল্প করেছো সেটা আমি খুব ভালো করেই জানি, তাই এসব মিথ্যে বানোয়াট কাহিনী আমাকে শোনাবে না। তুমি আর তোমার বেস্ট ফ্রেন্ড এই সব কিছুর প্ল্যান করেছো, তবে তুমি তোমার নিজের পাতা ফাঁদেই ফেসে গেছো। তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র নিজের জেদার প্রতিশোধ নিতে আর তোমার লাইফটা হেল করে দিতে। তোমার বেস্ট ফ্রেন্ড না হয় পালিয়ে গেছে, কিন্তু তোমার মুক্তি নেই। তোমার বেস্ট ফ্রেন্ডের ভুলের মাসুল তোমাকে দিতে হবে। মাইন্ড ইট। বলে অন্তিম লাইট নিভিয়ে দিয়ে সে পড়লো। আর এদিকে সানাত অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল। আজ অন্তিমের বলা প্রত্যেকটা কথা তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সে বারবার একটা কথাই ভাবছে, ভুলের মাসুল দিতে হবে, কিন্তু কিসের ভুল? সে কোনো ভুলের মাসুল দিবে? তার ভুলটা কোথায়? সে নিজেই তো পরিস্থিতির শিকার। সবটা কেমন ওলট পালট হয়ে গেল এক নিমিষে। সানাতের চোখে ভাসতেই থাকলো অতীতের সেই দিনগুলো। সানাত তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় তার খালামণি অর্থাৎ ছোঁয়াদের বাসায় আসে। এখানেই আসার পথে অন্তিমের সাথে তার প্রথমবারের মতো দেখা হয়। ভোর 4টায় বাস ঢাকার কাউন্টারে পৌঁছায় সানাত এই প্রথম একা এত দূর এসেছে। এর আগে হয় বাবা নয় খালামণি কাউকে নিতে পাঠিয়েছে। বাইরে তখনও অন্ধকার, শহরটা বেশ নিস্তব্ধ। সানাত গাড়ি থেকে নেমে আশেপাশে চোখ বোলাল। খুব একটা মানুষের আনাগোনা নেই বললেই চলে। এই নিস্তব্ধ শহরে ফুটপাতে শুয়ে আছে কিছু কুকুর। মোবাইলের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে আছে। হাত গলিতে চোখ বুলিয়ে দেখলো 4টা বেজে 10 মিনিট। রাতে বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়াটা বেশ শীতল। রাস্তায় কাকে জিজ্ঞেস করবে সেটা খুঁজতে হঠাৎ এক লোককে দেখতে পায়। সানাত এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, এই যে ভাই, শুনছেন? লোকটি ফিরে তাকাতেই সানাত বলল, জামে মসজিদ রোডটা কোন দিকে একটু বলবেন? আসলে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছি, আমার এক আত্মীয়ের বাসায় যাব। জামে মসজিদ রোডটা একটু দেখিয়ে দেবেন? আমার আত্মীয়ের আমাকে ওখান থেকে নিতে আসার কথা। আচ্ছা চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। সানাত যেন একটু ভরসা পেল। সে লোকটির সাথে হাঁটতে লাগলো, কিন্তু কিছু দূর যেতেই তার মনে হয় অদ্ভুত ভয় কাজ করলো মনে। কারণ লোকটি তাকে বেশ সরু গলি দিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এর আগেও সে তার খালামণিদের বাসায় এসেছে, তবে এই রাস্তা দিয়ে সে আসেনি। সানাত থেমে গেল, তারপর লোকটিকে জিজ্ঞেস করলো, এটা কোন রাস্তা? আপনি আমাকে কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন? আরে আপনি ভয় পাবেন না, আসলে সামনের রাস্তাটা গত রাতে ঝড়ের ফলে গাছ পড়ে ব্লক হয়ে আছে, তাই এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। আর একটু সামনে প্রায় এসেই পড়েছি। সানাতের সন্দেহ যেন দূর হলো না। সে বলল, না না, আমি এই রাস্তা দিয়ে যাব না, আমি মেইন রোড দিয়ে চলে যাব। লোকটি আচমকা সানাতের হাত চেপে ধরে পড়ল। সানাত আরে যাবে না মানে? এত দূর এনেছি কি এমনি এমনি নাকি? ঘাবড়ে গেল। তার আর বুঝতে বাকি নেই সে ভুল মানুষের সাথে এসেছে। নিজের হাত ছাড়ানোর চেষ্টা চালাতে চালাতে সানাত বলল, হাত ছাড়ুন আমার। এত সহজে তো ছাড়বো না। ছেড়ে দিন বলছি। কোনো রকমে হাত ছাড়িয়ে সানাত ফাঁকা রাস্তায় ছুটতে লাগলো। আর তার পেছন পেছন ছুটতে লাগলো সেই লোকটি। সানাত দৌড়াতে দৌড়াতে একসময় আচমকা ধাক্কা খেলো কারো বলিষ্ঠ পিঠে। আচমকা পেছন থেকে আক্রমণে অন্তিম কিছুটা পিছিয়ে গেল, তবে পরের মুহূর্তে নিজেকে সামলে পেছনে ঘাড় ঘোরাতেই দেখতে পেল একটা শ্যাম বর্ণের মেয়ে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। মেয়েটি রীতিমতো হাঁপাচ্ছে। অন্তিম কিছু বলার আগে মেয়েটির পেছনে দাঁড়ানো লোকটিকে দেখে বুঝতে পারলো পুরো ঘটনা। লোকটি বিশ্রী হেসে বললে, কি মামুনি, এবার কোথায় পালাবে? পালানোর সব রাস্তা তো বন্ধ। সানাত অসহায় দৃষ্টিতে অন্তিমের দিকে থাকে। অন্তিম এবার একটু ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে বলে, কি ব্রো, এভাবে এই সময় একটা মেয়ের পেছনে দৌড়াচ্ছ কেন? মনে ধরে গেছে নাকি? মনে ধরবে না আবার? এই সময় ফাঁকা রাস্তায় আকাশের চাঁদ পেয়ে গেছি, মনে না ধরে উপায় আছে? বাট আফসোস, চাঁদটার হাতে পাওয়া হলো না। মানে? মানে এখান থেকে কেটে পড়, নোংরামি অন্য কোথাও গিয়ে কর।
একটা মেয়ের পেছনে জানোয়ারের মতো হামলে পড়ছিস কেন? শালা গ্যাঞ্জাম করিস না, আমারটা আমাকে বুঝে নিতে দে। হিরোগিরি পরে করিস, এখন সর। তুই বোধহয় বাংলা ভাষা বুঝিস না। তোকে এখনো ভালোভাবে বলেছি চলে যা, নইলে আমি খেপে গেলে তোর মরা ছাড়া গতি নেই। দেখ, আমি আবারও বলছি, সমস্যা করিস না। এর থেকে চল, দুজনে ভাগ করে মজা নিই। মেয়েটা হেব্বি আছে কিন্তু। অন্তিমের ধৈর্যের বাদ মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শরীরের সর্বস্ব শক্তি দিয়ে লোকটার গাল বরাবর খুশি মারল। মুহূর্তেই লোকটা মুখ থুবড়ে রাস্তায় পড়ল। অন্তিম লোকটার ডান হাতটা পা দিয়ে রাস্তার সাথে পিষে ধরে পড়ল। তোর বাচ্চা, মেয়ে দেখলেই তোদের নোংরামির ইচ্ছে জাগে, তাই না? তোদের জন্য সমাজের এই হাল। ঘরে মা বোন নেই তোদের? সানাত পেছন থেকে কাঁপা কাঁপা গলায় বলল। অন্তিম ছেড়ে দিন, মরে যাবে। ছেড়ে দিল। তারপর এগিয়ে এসে সানাতের মুখ বরাবর তার এক কঠিন ছাড়ি দিয়ে পড়ল। এই সময় একা বাসা থেকে বেরিয়েছেন কেন? ননসেন্স। আজকে একটা বিপদ হলে কে দেখতো আপনাকে? আনসার মি। বেশি স্বাধীনতা পেলে যা হয় আর কি। সানাত কেঁপে উঠল। তারপরও কাঁপা কাঁপা গলায় বলল, আমি চট্টগ্রাম থেকে এসেছি আমার খালামণির বাসায়। ফোনের চার্জ শেষ। জামে মসজিদ রোড থেকে আমাকে নিতে আসার কথা ছিল, তাই জায়গাটা চিনতে ওই লোকের কাছে জানতে চেয়েছিলাম আমি, কিন্তু ওই লোকটা। অন্তিম কিছুটা নরম হলো, তারপর বলল, ঠিক আছে চলুন। বলেই সে সামনে হাঁটতে লাগলো, কিন্তু একটু সামনে এগোতে দেখলো মেয়েটি তার পাশে নেই। ঘাড় ঘুরিয়ে পেছনে দেখলো মেয়েটি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। অন্তিম গলা ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি খারাপ লোক নই। আশা করি মাথায় এইটুকু যাচাই করার ঘিলু আছে, তাই ড্রামা না করে চলুন। সানাত কিছু বলল না, চুপচাপ হাঁটতে লাগলো। জামে মসজিদ রোডের পাশে একটা দোকানের বেঞ্চে তারা দুজনেই বসে আছে। অন্তিম সানাতের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার চক্করে পড়ে আমার ফ্রেন্ডদের সাথে ট্যুর যাওয়াটা মাটি হয়ে গেল। ডিসগাস্টিং। কোথায় আপনার রিলেটিভ? এখনো আসছে না কেন? কিছুক্ষণের মধ্যেই এসে যাবে বোধ হয়। আপনি এখানে একটু বসুন, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। সানাত মাথা নেড়ে সায় জানালো। অন্তিম যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে নিতে আব্দুল চাচা এসেছে। আব্দুল চাচা খালামণির বাসার অনেক পূর্ণ ড্রাইভার। সানাত চলে যাওয়ার আগে বেশ কিছুক্ষণ অন্তিমের অপেক্ষা ছিল, কারণ লোকটিকে একটা ধন্যবাদ দেওয়ার যে বাকি। আর সানাত বকেয়া আর ঋণ জিনিসটা মোটেও পছন্দ করে না। তবে অপেক্ষা করেও যে লাভ হলো না। অন্তিমের দেখা আর মিলেনি। সানাত ব্যাগ থেকে একটা নোটবুক বের করে তার পাতায় লিখল, আপনি ওয়েট করতে বলেছিলেন, কিন্তু আমার নিতে লোক এসে পড়েছে। আপনার অপেক্ষা করেছিলাম আমি, কিন্তু তার হয়ে উঠলো না। আজকে সব কিছুর জন্য ধন্যবাদ। আপনার এই উপকার আমি তোলা রাখলাম। যদি কখনো ভাগ্য সুযোগ করে দেয় তবে তা ফিরিয়ে দেব। আমি ঋণ আর বকেয়া রাখতে পছন্দ করি না। এইটুকু লিখে সানাত কাগজটা তারা যেই দোকানের বেঞ্চে বসেছিল সেখানে ভাঁজ করে রেখে চলে গেল। সে জানে না আদেও এই চিঠি প্রাপক অব্দি পৌঁছবে কিনা, আর না তার সাথে আর কখনো এই আগন্তুকে দেখা হবে কিনা। সকালবেলা কারো ধাক্কায় সানাতের ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখতে পেল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি তার দিকে একরাশ বিরক্তি নিয়ে তাকিয়েছে। সানাত কিছু বলে ওঠার আগে মেয়েটি বলতে লাগলো, কিরে, এতক্ষণে তোর ঘুম ভাঙলো? সেই কখন থেকে তোকে ডেকেই যাচ্ছি, আর তোর কোনো হুঁশই নেই। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম বিরহে তুই আবার কিছু খেয়ে টেয়ে নিলি নাকি। সানাত খুব ভালো করেই জানে এই মেয়ে তাকে আবারও খোঁজাচ্ছে, যাতে সানাত গতকালের ঘটে যাওয়া ঘটনা থেকে একটু স্বাভাবিক হতে পারে। সানাত সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে বলল, সকাল সকাল তুই শুরু করে দিয়েছিস তাই না ওহি? সর সামনে থেকে। নে সরলাম, এবার উঠে ফ্রেশ হয়ে নিচে এসে আমায় উদ্ধার কর বান্ধবী। ওপস, থরি মিস্টেক, ভাবি। এখন তো আর তুই শুধু আমার বান্ধবী নেই, ভাবি হয়ে গেছিস। বলে হাসলো ওহি। অথচ সানাতের মুখটা মলিন হয়ে গেল, যেন ভেতরের ক্ষতটা আবার তাজা হয়ে গেছে। ওহি বুঝতে পারলো সানাতের অবস্থা, তাই সানাতকে আশ্বস্ত করে বলল, দেখ সানাত, যাই হয়ে যাক না কেন, তোর আর আমার বন্ধুত্বে এর কোনোই প্রভাব পড়বে না। আমার ভাইয়ের সাথে তোর বিয়ে হয়েছে বলে তোর আর আমার বন্ধুত্বের সমীকরণ বদলে যাবে না। ভাইয়ার সাথে তোর পরিচয়ের অনেক আগে থেকেই তোর সাথে আমার বন্ধুত্ব, তাই আমি চাই না আমার ভাইয়ের জন্য তোর আর আমার মাঝে এক বিন্দু পরিমাণের দূরত্ব আসুক। তুই আগেও আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস, আর এখনো আছিস, ভবিষ্যতেও থাকবি। শুধুমাত্র একটা জিনিসই বদলাবে, আগে আমরা 3টে বেস্ট ফ্রেন্ড ছিলাম, আর এখন আমরা 2 বেস্ট ফ্রেন্ড।
কারণ আরেকজন কখনো বন্ধু ছিলই না, বরং বন্ধুর আড়ালে বেঈমান ছিল। তাই আমি বলবো ভুলে যা পেছনের সবকিছু। আর শোন, তুই এখন যতই সম্পর্কে আমার ভাবি হোস না কেন, ভাবির আগে তুই আমার বেস্ট ফ্রেন্ড। সানাত মলিন হেসে বলল, যেখানে তোর ভাইয়ের কাছে এই বিয়েটার কোনো ভিত্তিই নেই, সেখানে কিসের ভাবি ননদের সম্পর্ক জুড়ছিস তুই? এখন আর জোড়ার সময় নেই, তুই জুড়ে গেছিস। এই বিয়েটা কেউ মানুক আর না মানুক, তাতে সত্যিটা কখনো বদলে যাবে না। যে পরিস্থিতিতেই বিয়েটা হোক না কেন, বিয়ে তো হয়ে গেছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। ওহি, সম্পর্ক মন থেকে তৈরি হয়, স্বীকৃতি মন থেকে দিতে হয়, কিন্তু আমাদের এই সম্পর্কে যেটা আছে সেটা সম্পূর্ণ জোরপূর্বক, একটা বেরি শিকলের মতো এটা। ওহি, তুই তো জানিস আমি পরিস্থিতির শিকার, আমার কোনো অপরাধ নেই, তাহলে কেন সবার চোখে আমি অপরাধ, আমি স্বার্থপর, খারাপ? বলতে পারিস ছোঁয়া কি করে পারলো এত বড় একটা বেইমানি করতে? আর বলতে পারলো না সানাত, কান্নায় তার গলা জড়িয়ে আসছে। ওহি সানাতকে জড়িয়ে ধরল, তারপর সানাতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, সানাত, তুই তো সব সময় বলিস যা হয় ভালোর জন্য হয়, উপরওয়ালা কখনো ভালো মানুষের সাথে খারাপ করেন না, তাহলে আজ কেন এই কথাটা বিশ্বাস করছিস না? হয়তো উপরওয়ালা অন্য কোনো পরিকল্পনা করে রেখেছে, তোর সাথে হয়তো ভাইয়ার ভাগ্যটাই জুড়ে রেখেছিল, তাই আজ তোরা অনিচ্ছা সত্ত্বেও এই বিয়ের বন্ধনে বাধা পড়েছিস। সানাত, হয়তো আজ সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু এর মানে এই নয় সবসময় পরিস্থিতি এমনই থাকবে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, দেখিস তুই অনেক সুখী হবি। আমি বলছি তোকে, তুই মিলিয়ে নিস। তুই সুখী না হলে আর কে সুখী হবে শুনি? কারণ তুই তো পুরোটাই ভালো। সান্ত্বনা দিচ্ছিস? মোটেও না। জানি তুই হয়তো এখন বিশ্বাস করবি না, কিন্তু দেখিস একটা সময় আসবে যখন ভাইয়া নিজে তোকে পাগলের মতো ভালোবাসবে। তোদের এই বিয়েটা তোদের জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়াবে, এটা আমি বলছি তোকে। তুই খুব ভালো করেই জানিস সানাত, আমি বরাবর আমার ভাইয়ের সাথে তোকে দেখতে চেয়েছি, কিন্তু ছোঁয়ার সাথে ভাইয়ের সম্পর্ক থাকায় আমি এই চাওয়াটা কখনো প্রকাশ করতে পারিনি। তবে আমি সবসময় চাইতাম যেন তোর সাথেই আমার ভাইয়ের বিয়েটা হয়ে যায়। আর দেখ, উপরওয়ালা আমার ইচ্ছে পূরণ করেছে। এই বিয়েতে সব থেকে বেশি যদি কেউ খুশি হয়ে থাকে সেটা আমি, কারণ কেউ না জানলেও আমি জানি তুই আমার ভাইকে কতটা ভালোবাসিস। কেউ তোর সযত্নে লুকিয়ে রাখা ভালোবাসা বুঝতে না পারলেও আমি পেরেছি। তোর চোখে আমি ভাইয়ার জন্য যে ভালোবাসা দেখেছি তার এক ভাগও আমি ছোঁয়ার চোখে দেখিনি, তাই সব সময় চেয়েছি তোর ভালোবাসা যেন মর্যাদা পায়। সানাত, কোনো পরিস্থিতি নয়, তুই তোর ভালোবাসার জোরে ভাইয়াকে পেয়েছিস। যে পাবে না জেনেও নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তাকে ওপরওয়ালা ঠকাবেন না। কিন্তু ওই ছোঁয়ার সাথে যদি আমার কখনো দেখা হয় তাহলে ওর সাথে প্রত্যেকটা হিসেব মেটাবো। ওর জন্য আমার ভাই, তুই, পুরো পরিবার কতটা ভুগছে তার হিসেব ওকে দিতে হবে। আর হ্যাঁ, মনে রাখিস একটা প্রবাদ আছে, কিন্তু পুরুষ তার প্রথম নারীর কাছে ঠকে আর দ্বিতীয় নারীর কাছে মরে। তাই আমি বলবো তোদের এই সম্পর্কটাকে সময়ের উপর ছেড়ে দে। যাই হোক, তুই ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে নিচে আয়, সবাই অপেক্ষা করছে। বলে ওহি চলে গেল। আর সানাত ঠায় দাঁড়িয়ে ভাবতে লাগলো ওহির বলা কথাগুলো, বিশেষ করে ওহির বলা শেষ কথা। আচ্ছা, আদৌ কি সে কোনোদিন অন্তিমে দ্বিতীয় ভালোবাসা হতে পারবে? দ্বিতীয়বার কি ভালোবাসা চায়? এর উত্তর জানে না সানাত। ওহির সাথে তার আলাপ বিশ্ববিদ্যালয় ভর্তির কোচিং এর সময়, সেখান থেকে তাদের বন্ধুত্ব। ছোঁয়া ওহি সে একই সাথে কোচিং করেছিল, তবে ভাগ্যক্রমে ওহি আর তার একই পাবলিক বিদ্যালয়ের সুযোগ হলেও ছোঁয়ার হয়নি। ওই মেয়েটা বরাবর সানাতের পাশে ছিল। মেয়েটা সানাতকে সব থেকে ভালো বুঝতে পারে। ছোঁয়া ও সানাতকে খুব ভালোবাসত। তবে কেন সে সানাতকে বলির পাঠা বানালো তা জানে না সানাত। সানাতের জীবনে দুজন ভালো বন্ধু ছিল, যার মধ্যে একজন নিজের বোন, যে কিনা সময়ের সাথে সাথে আসল রূপটা দেখিয়ে দিয়েছে, অথচ আরেকজন ঢাল হয়ে দাঁড়িয়েছিল। জীবনে প্রকৃত বন্ধু চিনতে সানাত ভুল করেছে, যে ভুল তার পুরো জীবনটা এক নিমিষে বদলে দিয়েছে। সানাতের আজও স্পষ্ট মনে আছে সেই দিনটার কথা, যেদিন সে জানতে পেরেছিল ছোঁয়া আর অন্তিমের সম্পর্কের কথা। সানাত তখন সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তার খুশি তখন আকাশ ছাড়িয়েছে। এদিকে তার অবাধ্য মন সেদিনের হঠাৎ দেখা হওয়া অন্তিমকে নিয়ে হাজারো স্বপ্ন বুনতে শুরু করেছে। কবে থেকে কিভাবে তা জানে না সানাত, তবে এইটুকু জানে প্রথম সাক্ষাৎকারেই সে প্রেমে পড়েছে সেই লোকটির।
ছেলেটির নাম ঠিকানা কিছুই জানে না সে, অথচ তাকে নিয়ে রোজ চিঠি লেখা। সেই চিঠি দিন শেষে তার টেবিলের ড্রয়ারে পড়ে থাকে। তার কথা ভেবে আনমনে হাসে সানাত। আর এইদিকে সানাতের এই অদ্ভুত প্রেম কাহিনী শুনে ছোঁয়া মজা উড়ায়। সে ভেবেই পায় না একটা অচেনা ছেলের সাথে প্রথম দেখায় কিছু না জেনে কিভাবে গভীর প্রেমে পড়ে যায়। ছোঁয়ার পেছনে এক ছেলে 5 মাস যাবৎ ঘুরছে। অবশ্যই ছোঁয়া 1 মাস হলো প্রপোজে রাজি হয়েছে। প্রপোজে অ্যাকসেপ্ট করার পরে জানতে পেরেছে সেই ব্যক্তি আর কেউ না, তাদেরই আরেক বেস্ট ফ্রেন্ড ওহির ভাই। বেশ কিছু মাস আগে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে। আজ ছোঁয়া সানাতকে নিয়ে যাচ্ছে সেই বিশেষ মানুষের সাথে দেখা করাতে। অবশ্য সাথে ওহিও যাবে। বেশ কিছুক্ষণ যাবৎ সোহা আর সানাত একটা ক্যাফেতে বসে অপেক্ষা করছে সেই বিশেষ মানুষটির জন্য। ছোঁয়া এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে বেশ বিরক্ত। সানাত একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, খেপিস না, এসে যাবে, হয়তো জ্যামে আটকে গেছে। খেপবো না মানে? কতক্ষণ ধরে ওয়েট করছি, অথচ অন্তিমের কোনো হুঁশই নেই। কেউ কারো প্রেমিকার ব্যাপারে এতটা কেয়ারলেস কি করে হতে পারে? আচ্ছা শান্ত হো, আমি ওইকে কল করছি। করে কোনো লাভ নেই, আমি ট্রাই করেছি, ফোন সুইচ অফ। আচ্ছা বাদ দে ওদের কথা, তুই তো দেখছি এখানেও তাকে খুঁজছিস। আচ্ছা সে বুঝি খুব হ্যান্ডসাম? জানি না, তবে আমার চোখে তো তাই। ইস, এভাবে বলিস না। দেখা গেল আমি প্রেমে পড়ে গেলাম, তারপর তোর কাছ থেকে চেয়ে বসলাম, তখন তোর কি হবে জানো? কি করব আর, তুই চেয়েছিস, আমি কি আর না করতে পারি? হাসি মুখে দিয়ে দিব। থাক আর চাপা মারিস না। মানুষ সবকিছু শেয়ার করতে পারে, কিন্তু ভালোবাসার মানুষকে না, বুঝলি? কথার মাঝে ছোঁয়া তাকাতেই সামনে দেখলো কাঙ্ক্ষিত মানুষটি এসে গেছে। সঙ্গে সঙ্গে সানাতের দিকে তাকিয়ে বলল, এই সানাত, ওই যে তোর জিজু এসে গেছে, দেখ। কোথায়? আরে গাধি, তোর পিছনে। সানাত পেছনে তাকাতে থমকে গেল। চোখ মুখে ফুটে উঠল খুশি ছিলে। অবশেষে এতদিন ধরে খুঁজে আসা মানুষটিকে দেখতে পেল। সানাত ছোঁয়ার হাত আঁকড়ে ধরে বলল, পেয়ে গেছি ছোঁয়া। যাক, তোর মতো কানা যে দেখতে পেয়েছে এই অনেক। ইতিমধ্যে ওহি ও অন্তিম দুজনেই ওদের সামনে এসে উপস্থিত হলো। অন্তিম এখনো সানাতকে খেয়াল করেনি। সে শোয়ার সামনে এসে কান ধরে বলল, সরি মাই লাভ, এতটা অপেক্ষা করানোর জন্য। মুহূর্তেই সানাতের সাজানো স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অন্তিমের বলা কথাটা তার ভেতরে ঝংকার তুলেছে। সানাত নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল সামনের মানুষটির দিকে। এদিকে ছোঁয়া বলতে লাগলো, হয়েছে, আর নাটক করতে হবে না। মিঠার, শি ইজ মাই কাজিন অ্যান্ড বেস্ট ফ্রেন্ড। বলেই সানাতের সাথে আলাপ করিয়ে দিল। অন্তিম সানাতকে দেখেই বলে উঠল, আরে আপনি? তুমি চেনো ওকে? হ্যাঁ, কিছু মাস আগে ওনার সাথে আমার দেখা হয়েছিল। ওই তো উনি তখন। আর কিছু বলার আগে সানাত থামিয়ে দিল। কারণ তাদের কিভাবে দেখা হয়েছিল সেটা ছোঁয়া আর ওহি জানতে পারলে ওরা বুঝে যাবে অন্তিমই তার সেই মানুষ যাকে সানাত ভালোবাসে। সানাত বলতে লাগলো, আচ্ছা কিভাবে চিনি সেটা বড় বিষয় নয়, আগে ওদের বসতে তো দে। সানাতের কথায় বাকিরা চাপা পড়ে গেল। এরপর অনেক কথাই হলো, কিন্তু সানাত ছিল নিশ্চুপ। এই বিষয়টা কারো চোখে না পড়লেও ওহির চোখে পড়েছিল। তবে সে বিষয়টা নিয়ে তখন চুপ ছিল। অন্তিম সবে মাত্র নিজের রুমে ঢুকেছে। গরমে গায়ের শার্ট ভিজে চুপচুপে হয়ে আছে। এই মুহূর্তে শাওয়ার না নিলে স্বস্তি মিলবে না। প্যান্টের পকেট থেকে ওয়ালেট, ফোন আর হাতের ঘড়িটা খুলে বিছানার পাশের সাইড টেবিলে রেখে সোজা আলমারি থেকে টি শার্ট বের করতে এগিয়ে গেল। তবে আলমারি খুলতেই শান্ত মস্তিষ্ক মুহূর্তে থপ করে জ্বলে উঠল। রাগে সমস্ত শরীর কাঁপছে তার আলমারিতে সানাতের জামা কাপড়। সানাত মাত্রই ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়েছিল। তবে ঘরে অন্তিমের উপস্থিতি দেখে সে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। সে ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতে অন্তিম চেঁচিয়ে উঠল। সানাত কিছু বুঝে ওঠার আগে অন্তিম তাকে টেনে এনে আলমারির সামনে দাঁড় করিয়ে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ! এত বড় স্পর্ধা কি করে হয় তোমার? বিয়ে করেছি বলে কি নিজেকে আমার বউ ভাবতে শুরু করে দিয়েছো? অধিকার বুঝে নিচ্ছ? আপনি ভুল ভাবছেন, আমি ওগুলো রাখিনি। জাস্ট শাট আপ। একদম ইনোসেন্ট সাজতে আসবে না, অন্তত আমার সামনে তো একদমই না। তোমার সাহস কি করে হয় আমার আলমারিতে নিজের কাপড় রাখার? কোনো কিছুর পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করো না, তাই না?
অবশ্য তোমাদের মতো মেয়েদের থেকে আর কি বা এক্সপেক্ট করা যায়? তোমরা তো এই একটা কাজই পারো আদায় করতে, সেটা যেভাবেই হোক, যেমন ফ্যামিলি তেমন মেয়েরা। সানাত আহত দৃষ্টিতে তাকালো অন্তিমের দিকে, অথচ অন্তিম তার দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো। তারপর বলল, ভবিষ্যতে কখনো এইসব স্ত্রী সাজার নাটক করবে না। তোমার মতো লোভী স্বার্থপর নাটকবাজ মেয়েদের আর যাই হোক স্ত্রীর মর্যাদা দেয়া যায় না। না আমি এই বিয়ে কোনোদিনও মানব, আর না তোমাকে কখনো নিজের স্ত্রী হিসেবে মানব। সো এবার সস্তা আবেগ আমার সামনে দেখাতে আসবে না। আর ভুলে যেও না, এই বিয়েটা শুধুমাত্র তোমার আর তোমার বোনের বেঈমানের রেভেঞ্জ নেওয়ার জন্য করেছি।